یه پیام دشمن یا مرگ یا وطن ইয়া ওয়াতান ইয়া জান, অর্থাৎ হয় মাতৃভূমি অথবা জীবন। এই কথার মাধ্যমে তিনি বোঝালেন যে মাতৃভূমি রক্ষা করার জন্য তোমরা প্রয়োজনে জীবন দেবে, আমরা প্রয়োজনে জীবন দেব। মানে আমরা জীবিত থাকা পর্যন্ত এই মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কাউকে হস্তান্তর করব না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনায় আমরা প্রধানত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে সে দেশের জনগণের বিশাল অংশগ্রহণ, অর্থাৎ সাম্প্রতিক সরকার বিরোধী কথিত যে বিক্ষোভ হয়েছিল, যেটি দাঙ্গায় রূপ নিয়েছিল, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যম কি দেখানোর চেষ্টা করেছিল, আর ইরানে গতকাল ইরানের জনগণ কি দেখিয়ে দিয়েছে বিশ্বকে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেখানে থাকবে অনেক তথ্য। সেখানে এই তেহরানের আজাদি স্কোয়ারে আমার একটি পুরনো ছবি রয়েছে, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এরপরে থাকবে চীন এবং রাশিয়া দুদেশই ইরানের কাছে অত্যাধুনিক 5th জেনারেশনের যুদ্ধ বিমান হস্তান্তর শুরু করেছে, সেরকম একটি খবর থাকবে এই আমেরিকার সঙ্গে ইরানের উত্তেজনার এই মুহূর্তে। এবং এই যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ যুদ্ধের ক্ষেত্রে ইরানকে অনেক দূর এগিয়ে রাখবে। পাশাপাশি আমেরিকা থেকে F-35 যুদ্ধ বিমানের একটি বহর আটলান্টিক মহাদেশ পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়েছে, সেই খবর আমরা আপনাদেরকে আজ জানাবো। পাশাপাশি আরও কিছু খবর থাকবে, যেমন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ডক্টর লারিজানি ওমান থেকে দেশে ফিরে এসেছেন। এসে তিনি কি বলেছেন সে কথা আপনাদেরকে বলবো। আর ইরানের পক্ষ থেকে আমেরিকার প্রতি হুমকি অব্যাহত রয়েছে, এবং পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার হুমকি দিয়েছেন, পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে, সেসব কথা বলবো। তাহলে আসুন, বসুন এবং দেখুন আজকের আলোচনা। প্রথমেই আমরা খবর দেব যুদ্ধ বিমান হস্তান্তরের। রাশিয়া তার দুটি মিত্র দেশ ইরান এবং আলজেরিয়ার কাছে সুখো-22, সুখো-35 এবং মিগ-29 বিমান হস্তান্তর শুরু করেছে। গতকাল আলজেরিয়ার কাছে দুটি সুখো-22 এবং সুখো-35 জঙ্গি বিমান হস্তান্তর করা হয়েছে, এবং আলজেরিয়া রাশিয়ার সঙ্গে 12টি সুখো-22 এবং 14টি সুখো-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে, এবং এই চুক্তির প্রথম চালান গতকাল হস্তান্তর করা হয়েছে। পক্ষান্তরে ইরান 48টি মিগ-29 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে, এবং ইরানও বেশ কয়েকটি সুখো-35 যুদ্ধ বিমান কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, এবং এই চুক্তির ভিত্তিতে ইরানও বেশ কিছু যুদ্ধ বিমান এরই মধ্যে পেয়ে গেছে। এই যুদ্ধ বিমানগুলো হস্তান্তরের মাধ্যমে রাশিয়া তার মিত্রদের হাত শক্তিশালী করেছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার মিত্র ইরান এবং উত্তর আফ্রিকায় রাশিয়ার মিত্র আলজেরিয়ার হাত শক্তিশালী করেছে। একই সঙ্গে রাশিয়া তার মিত্রদেরকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক যে সমরাস্ত্র বাজার রয়েছে, সেই বাজারেও নিজের অবস্থান আরো বেশি উন্নত অবস্থায় নিয়ে গেছে। রাশিয়ার পাশাপাশি চীনও ইরানকে G-20 যুদ্ধ বিমান হস্তান্তর শুরু করেছে। G-20 বিমান হচ্ছে 5th জেনারেশনের যুদ্ধ বিমান, যেটি তৈরি করেছে দেশটির চ্যাংদো ওশিয়ান কোম্পানি। এই যুদ্ধ বিমান একেবারে সর্বসাম্প্রতিক যেসব টেকনোলজি রয়েছে সেগুলো এতে ব্যবহৃত হয়েছে, এবং বলা হচ্ছে যে মার্কিন সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 এর সঙ্গে এই G-20 যুদ্ধ বিমান প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। চ্যাংদো কোম্পানির তৈরি এই যুদ্ধ বিমান সর্বপ্রথম আকাশে উড্ডয়ন করে 2011 সালে, এবং এর 6 বছর ধরে এর উপরে নানা পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে 2017 সালে চীনের বিমান বাহিনীতে এই যুদ্ধ বিমানের কমিশন হয়। অর্থাৎ চীনা বিমান বাহিনী এখন থেকে 9 বছর আগে এই যুদ্ধ বিমান হাতে পেয়েছে, এবং ইরান চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান সংগ্রহ করছে। আপনারা জানেন যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তিতে ইরান এতটা উন্নত অবস্থায় চলে গেছে যে ইরানের
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যখন ইরান ব্যবহার করতে শুরু করেছে তখনও মার্কিন যুক্তরাষ্ট্রে এটি তৈরি করার প্রক্রিয়ায় ছিল। ফলে ক্ষেপণাস্ত্রের শক্তির দিক থেকে ইরান বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে, প্রথম সারিতে রয়েছে। আর ড্রোন উৎপাদনেও ইরান অনেক বেশি শক্তিশালী। রাশিয়া তার ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইরানের ড্রোন ব্যবহার করেছে, এটি আন্তর্জাতিক গণমাধ্যমে একটি স্বীকৃত খবর। কিন্তু যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে বা কারো কাছ থেকে সংগ্রহ করার ক্ষেত্রে ইরান পিছিয়ে ছিল। গত বছরের জুন মাসের 12 দিনব্যাপী যুদ্ধে ইরানের এই দুর্বলতাটি প্রকাশ পায় এবং এরপরই ইরান তার এই ঘাটতি পূরণ করার জন্য সচেষ্ট হয়। আর ইরানের এই চাহিদা পূরণ করতে এগিয়ে আসে রাশিয়া এবং চীন। আমরা দ্বিতীয় যে খবরটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এক ঝাঁক মার্কিন 5th জেনারেশনের যুদ্ধ বিমান F-35 সেগুলোকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার এই মুহূর্তে ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনা হচ্ছে। 6টি যুদ্ধ বিমানের এই বহর এরই মধ্যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ব্রিটেনের লেকেনহেথ বিমানবন্দরে অবতরণ করেছে এবং এখানে সংক্ষিপ্ত অথবা কয়েকদিনের যাত্রা বিরতির পরে এই বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে নিয়ে আসা হবে। আর এই 6টি যুদ্ধ বিমানের সঙ্গে 3টি জ্বালানি সরবরাহকারী বিশালকায় স্ট্র্যাটোস্টার বিমান পাঠানো হয়েছে এগুলির সঙ্গে যুদ্ধ করার সময় যাতে ভূমিতে নেমে জ্বালানি সংগ্রহ করতে না হয়, সেজন্য আকাশেই যাতে এই যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সরবরাহ করা যায় সেজন্য এই 3টি বিমানকেও আমেরিকা পাঠিয়েছে এবং এই 3টি বিমান ব্রিটেনের লেকেনহেথ বিমান ঘাঁটির কাছাকাছি আরেকটি ঘাঁটিতে অবতরণ করেছে। পরের খবর হচ্ছে ইরান আমেরিকার প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে আমরা সম্প্রতি যে খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি সেটি এমনি করিনি, এটি বিশেষভাবে মার্কিন যুদ্ধজাহাজ অর্থাৎ শত্রুদের যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। খোররাম শাহর হচ্ছে ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহর, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইরাক সীমান্তবর্তী একটি শহরের নাম খোররাম শাহর। এই শহরটি ইরাক 1980 সালে ইরাক ইরান যুদ্ধের সময় ইরাক হামলা করে দখল করে নিয়েছিল এবং 2 বছরের মাথায় ইরান শহরটি পুনরুদ্ধার করে। তো খোররাম শাহর ইরানিদের কাছে একটি অতি পরিচিত এবং বীরত্বপূর্ণ নাম, কারণ ইরানি যোদ্ধারা ওই শহরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। সেই নামে এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে এবং ইরান বলেছে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ আমেরিকার পক্ষ থেকে যদি করা হয় তাহলে সঙ্গে সঙ্গে এই খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র গর্জে উঠবে এবং এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের যেখানেই মার্কিন যুদ্ধজাহাজ থাকুক না কেন, সেটি বিমানবাহী যুদ্ধজাহাজ হোক, ডেস্ট্রয়ার হোক, ক্রুজার হোক, যাই হোক না কেন, সেই যুদ্ধ বিমানগুলোকে সাগরেই ধ্বংস করে দেবে। ইরানের পক্ষ থেকে এই হুমকি দেওয়া হয়েছে। আর ইরানের এই হুমকির প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে আমরা ইরানের বিরুদ্ধে হামলা করবই যদি তার সঙ্গে কোনো চুক্তি না হয়। এবং এই লক্ষ্যে এখন তো ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, এর সঙ্গে প্রয়োজনে আরও একটি যুদ্ধজাহাজ এবং আরেকটি নৌবহর আমরা মধ্যপ্রাচ্যে পাঠাবো। আজকের আলোচনার পরের খবরটি হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ওমান সফরে গিয়েছিলেন। গত শুক্রবার ইরান ও আমেরিকার মধ্যে যে পরোক্ষ পরমাণু আলোচনা হয়েছিল তার সূত্র ধরে তিনি ওমান থেকে ফিরে আসার পর সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনি সেখানে কি আলোচনা করলেন। তো তিনি বলেছেন আমরা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। তারপরে ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কি ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বা প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো বার্তা সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা। তো ডক্টর লারিজানি বলেছেন না, আমরা আমাদের পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে যাইনি, বরং আমেরিকার পক্ষ থেকে ওমানের মাধ্যমে আমাদেরকে বার্তা দেওয়া হয়েছে এবং আমি মূলত সেই বার্তাটি আনতে ওমান সফরে গিয়েছিলাম। এবারে আজকের আলোচনার মূল পর্ব। ইরানে 11ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লব বিজয়ের 47তম বার্ষিকী উদযাপিত হয়েছে।
বিশ্বের আর কোনো দেশে বিজয় দিবস বা স্বাধীনতা দিবস এইভাবে ঘটা করে পালন করা হয় না যেটি ইরানে করা হয়। এবং এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ইরানের জনগণ এবং সরকারের পক্ষ থেকে বিশ্ববাসীকে, বিশেষ করে শত্রু আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপকে এই বার্তা পৌঁছে দেয়া যে দেখো, আমাদের দেশের জনগণ এখনো ইসলামী বিপ্লবের চেতনায় উজ্জীবিত রয়েছে, তারা তাদের বিপ্লবী চেতনার ব্যাপারে কোনো ছাড় দেবে না। অর্থাৎ বিপ্লবের মাধ্যমে ইরানের 2500 বছরের শাহ সরকারের রাজতন্ত্রের যে অবসান ঘটানো হয়েছে, সেই সঙ্গে ইরানি জনগণ ওই বিপ্লবের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলকে না বলেছে। তারা আর কখনো কোনোদিন সাম্রাজ্যবাদ বা ইহুদিবাদের সঙ্গে আপোষ করবে না। এই বিপ্লব বার্ষিকীর মিছিলের মাধ্যমে সেই বার্তাটি প্রতি বছর পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দেয়া হয়। এবারের বিপ্লব বার্ষিকীর বিশেষ তাৎপর্য ছিল, বিশেষ তাৎপর্যটি হচ্ছে যে এখন থেকে 1 মাস আগে আপনারা জানেন যে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আমরা যে খবর পেয়েছি, আমাদের মিডিয়ার কোনো প্রতিনিধি মধ্যপ্রাচ্যে নেই, ইরানে নেই। আমরা পশ্চিমা মিডিয়ার, এবং পশ্চিমা মিডিয়ার বেশিরভাগই হচ্ছে ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেলাম যে ইরানের সমস্ত জনগণ রাস্তায় নেমে এসেছে। তারা ইরানের এই ইসলামী সরকারকে আর চায় না, খামেনিকে চায় না, তারা খামেনি সরকারের পতন চায়। এবং সেই বিক্ষুব্ধ জনতাকে গুলি করে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে, কয়েক হাজার মানুষকে মেরে ফেলেছে। কিন্তু বাস্তব চিত্র যেটা, সেটি ছিল যে ইরানের যারা রাস্তায় নেমে এসেছিলেন প্রাথমিকভাবে, তাদের সঙ্গে পরবর্তীতে আমেরিকা এবং ইসরায়েল সমর্থিত দাঙ্গাবাজরা নেমে যায় এবং তাদের হাতে অস্ত্র ছিল। দুই পক্ষের মধ্যে এক রকমের গুলি বিনিময় হয়। যাই হোক, ওই উত্তেজনা থেমে গিয়েছিল আমেরিকা ইরানে হামলা চালানোর হুমকি দেওয়ার পরে। এবং গতকাল যে চিত্র তেহরানে দেখা গেল, তেহরান সহ সারা দেশের 14,000 শহরে এই বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং 40,000 গ্রামে, অর্থাৎ সারা দেশের কোনো গ্রাম, কোনো শহর বাকি ছিল না যেখানে এই বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। আর শোভাযাত্রার চিত্র, ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে। এই যদি হয় ইরানের সরকারের পক্ষে থাকা জনগণ, এই যদি হয় ইরানিদের প্রকৃত চেহারা, এই যদি হয় বিশ্ববাসীর প্রতি ইরানি জনগণের বার্তা, তাহলে 1 মাস আগে আমরা যে খবর পেয়েছিলাম যে দাঙ্গা, গোলাগুলি এবং সরকার বিরোধী কথিত বিক্ষোভের খবর পেয়েছিলাম, সেটি কি ছিল এখন আপনারা আন্দাজ করতে পারেন। এই শোভাযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে হিজাব পরিহিত নারী যেমন রয়েছে, হিজাব পরিহিত সাংবাদিক যেমন রয়েছে, তেমনি হিজাব খুলে ফেলা নারীও রয়েছে। আপনারা এই নারীকে দেখতে পাচ্ছেন যে মাথায় হিজাব নেই, শরীরে শালীন পোশাক রয়েছে কিন্তু মাথায় হিজাব নেই। তিনি সাংবাদিককে বলছেন যে আমি হিজাব পরতে আমার ভালো লাগে না দেখে আমি পরিনি, কিন্তু হিজাব খুলে ফেলেছি এর অর্থ এই নয় যে আমার বর্তমান সরকারের প্রতি আমার সমর্থন নেই, আমি আমেরিকা বা ইসরায়েলের সমর্থক হয়ে গেছি, মোটেই তা নয়। আমি আজ এই বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় এসেছি এটা দেখাতে যে এই সরকারের প্রতি আমার সমর্থন রয়েছে। তিনি বলছেন যে আমি গত বেশ কয়েক বছর এই বিপ্লবের বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করিনি, কিন্তু এই বছর বিশেষভাবে এসেছি দাঙ্গাবাজদের দাঙ্গার কারণে। আমি দাঙ্গাবাজদের দেখাতে চাই যে আমি এই সরকারের পক্ষে আছি, ইরানের পক্ষে রয়েছি। তাকে সাংবাদিক সবশেষে প্রশ্ন করেন যে দেশের জনগণের প্রতি আপনার যদি এক কথায় একটি বার্তা দেন, তো তিনি বলছেন یا مرگ یا وطن ইয়া ওয়াতান ইয়া জান, অর্থাৎ হয় মাতৃভূমি অথবা জীবন। এই কথার মাধ্যমে তিনি বোঝালেন যে মাতৃভূমি রক্ষা করার জন্য তোমরা প্রয়োজনে জীবন দেবে, আমরা প্রয়োজনে জীবন দেব। আমরা জীবিত থাকা পর্যন্ত এই মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা কাউকে হস্তান্তর করব না। এই বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা তেহরানে যেমন হয় সেটি আমি আমার স্মৃতি থেকে বলছি। তেহরানে আমি যখন ছিলাম প্রতি বছরই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হতো। কোনো কোনো বছর আমি যোগ দিয়েছি, কোনো কোনো বছর দেইনি, কারণ এই শোভাযাত্রা আমার ব্যক্তিগত প্রয়োজন নেই, আমার দেশের জন্য প্রয়োজন নেই। ইরানিদের শোভাযাত্রা কখনো আমি যোগ দিয়েছি, কখনো যাইনি। কিন্তু সিস্টেমটা হচ্ছে তেহরানের 9টি বড় সড়ক ধরে লক্ষ লক্ষ জনতা
এই তেহরানের আজাদি স্কোয়ারের দিকে অগ্রসর হতে থাকে। আজাদি স্কোয়ারটা হচ্ছে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তো এই আজাদি স্কোয়ারের দিকে অগ্রসর হতে থাকে। সকাল থেকেই ফজরের নামাজ পড়েই তাদের শোভাযাত্রা শুরু হয় এবং তারা সবাই এসে আজাদি স্কোয়ারে মিলিত হয়। তো আমার মনে আছে আমি একবার বেলা দেরি হয়ে গিয়েছিল, বেলা 11টার দিকে আমি বের হয়েছি আজাদি স্কোয়ারের দিকে, ওদের সাথে সাথে যাচ্ছি। তো যাওয়ার পথে শুনতে পাচ্ছি যে সারা শহরেই লাউড স্পিকারে বিভিন্ন ধরনের বীরত্বপূর্ণ গান, স্লোগান ইত্যাদি বাজানো হয় এবং ইরানের প্রেসিডেন্ট সাধারণত বেলা 11টার দিকে এই আজাদি স্কোয়ারে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং তার ভাষণ মোটামুটি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ স্থায়ী হয়। তো আমি যখনকার কথা বলছি তখন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, সে বিখ্যাত আহমাদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট। তো 11টার সময় আমি যখন হাঁটছি আজাদি স্কোয়ারের দিকে, তখন প্রেসিডেন্টের ভাষণ অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে ভাষণ শেষ। তারপরেও মানুষ যাচ্ছে, আমিও যাচ্ছি। তো আমি একজন শোভাযাত্রা যারা অংশগ্রহণকারী ইরানি, তাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কেন এই এখনো যাচ্ছ? প্রেসিডেন্টের ভাষণ তো শেষ হয়ে গেছে, এখন তো তুমি ওখানে গিয়ে কিছু পাবে না। তিনি বললেন যে আমি তো ইরানের প্রেসিডেন্টের ভাষণ শুনতে বা ভাষণ দেখার জন্য বাইরে আসিনি, রাস্তায় আসিনি। আমি এসেছি দেখাতে, বিশ্ববাসীকে দেখাতে যে আমি আছি এবং এই আমার উপস্থিতির কারণে এই যে শোভাযাত্রায় অতিরিক্ত অনেক মানুষের সমাগম দেখা গেল, এটি দেখানোর জন্য আমি এসেছি। ফলে আমি হাঁটতে থাকবো, যতক্ষণ মানুষ হাঁটে আমি হাঁটতে থাকবো এবং আমি বিশ্ববাসীকে দেখাবো যে আমি আছি, আমরা ইরান সরকারের পাশে আছি, আমরা দেশকে বিক্রি করব না, কোনো আগ্রাসী শক্তির কাছে আমরা মাথা নত করব না। আজাদি স্কোয়ারের পাশে গতকাল বিভিন্ন ধরনের ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। মানে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রের একটি করে বা দুটি করে নমুনা এখানে প্রদর্শন করা হয়েছে ইরানি জনগণকে উজ্জীবিত করার জন্য। তাদেরকে দেখানো হয়েছে যে দেখো এই ক্ষেপণাস্ত্রগুলো তোমাদের দেশ রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে, তোমাদেরকে যেন কোনো ভয় ভীতি যেন তোমাদের মধ্যে কাজ না করে। আর তেহরানের বিভিন্ন সড়কে এই আমেরিকা এবং ইসরায়েলের পতাকা মাটিতে অঙ্কন করা হয়েছিল, কোথাও সরাসরি পতাকা ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প, নেতানিয়াহু এদের ছবিও আঁকা হয়েছিল, যার উপর দিয়ে বিপ্লবীরা মানে ইরানের বিপ্লবী জনগণ এই ছবিগুলো মারিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং তারা তাদের ক্ষোভ ছেড়েছে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি, যারা ইরানের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং ইরানকে না জানিয়ে হঠাৎ করে মধ্যরাতে হামলা করে সাধারণ ইরানি নাগরিকদের হত্যা করে। এই ছিল মোটামুটি খবর। আর আমি সবশেষে আপনাদেরকে তেহরানের আজাদি স্কোয়ারে আমার ব্যক্তিগত একটি ছবি দেখাচ্ছি। এটি 2002 সালে তোলা, অর্থাৎ এখন থেকে 2 যুগ আগে, 24 বছর আগে আমি যখন রেডিও তেহরান অফিসে কাজ করতাম, তখন আমাদের কলকাতা থেকে আমাদের একজন শ্রোতা মোহাম্মদ নাজিম উদ্দিন, তিনি ইরান সফরে গিয়েছিলেন। তাকে নিয়ে আমি আজাদি স্কোয়ার ওনাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম এবং সেই সময় এই ছবিটি নাজিমুদ্দিনের ক্যামেরায় তোলা। তিনি আমাকে এই ছবিটি পাঠিয়েছিলেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার সেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সেই ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনি একটি লাইক দিলে এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং আরও অনেক বেশি দর্শক ভিডিওটি দেখার সুযোগ পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।